কালকে তোমাদের এক্সট্রা ক্লাস আছে? কালকে হচ্ছে বরাবরের মতোই কালকে হায়ার ম্যাথ হবে 4টা থেকে 4:30 হচ্ছে ফিজিক্সের ভেক্টরের যে পার্টটা চলতেছে সেটা 4:30 থেকে 5:15 এটা হচ্ছে হলো যে ফাংশন। মাঝখানে হচ্ছে 15 মিনিট হচ্ছে নামাজের বিরতি, তারপরে 5:30 থেকে 6টা পর্যন্ত হবে হচ্ছে হলো কি ফিজিক্স সেকেন্ড পেপার, মানে যাদের হচ্ছে লাগবে তাদের। আমরা এই নির্ণায়কটা আমাদের হচ্ছে পরে ক্লাসে শেষ হয়ে যাবে। আজকে মোস্ট অফ মানে বেশিরভাগ শেষ হয়ে যাবে, বাট আরেকটা ক্লাস রাখতে হচ্ছে যে কিছু এমসিকিউ আছে, এমসিকিউ সলভ করার জন্য। তো পরের শনিবারে সবাইকে নিয়ে আসবো, ওই এমসিকিউ শিট দিছি না ফাইনালি, ওটা সবাই নিয়ে আসবে, তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে কোনটা শুরু করতে চান? ওই যে ত্রিকোণমিতি শুরু করবে, এখানে ত্রিকোণমিতি শুরু করবে, আর ওই পাশে সরল লেখা চলুক। এখন নির্ণায়কের যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো করার সময় আমরা কিছু ক্রাইটেরিয়া ফেস করছিলাম, যে যেহেতু নির্ণায়কের একটা ভালো দিক হচ্ছে বেশিরভাগ সময় প্রমাণটা কেটে দেওয়া থাকে, আছে না? কি প্রমাণ করতে দেওয়া আছে? কথা বলেন, আছে। কি কি দেখতে পাচ্ছেন? দেখেন, চলক হচ্ছে কি বলেন তো? চলক হচ্ছে এক্স ওয়াই জেড, আর রাইট সাইডে কি কি আছে? এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তাহলে কমন একটা প্যাটার্ন আছে, কি করতে হবে বলেন তো? মানে যখনই আমরা দেখবো যে এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস এ, অথবা এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, তার মানে বুঝে নিতে হবে পাশাপাশি কি, হ্যাঁ পাশাপাশি দুইটা কলাম বিয়োগ করলে অথবা দুইটা সারি বিয়োগ করলে আসবেই, উৎপাদক আসবেই। হয় বিয়োগ করলে হয়, না কলাম বিয়োগ করলে হয়, না সারি বিয়োগ করলে হয়। এবং একসাথে ম্যাক্সিমাম কয়টা অপারেশন করা যায়? দুইটাই কি করা যাবে? যাবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। তাহলে ফার্স্ট কলামে কমন যায় কত? এক্স মাইনাস ওয়াই, তারপর ওয়াই মাইনাস। হ্যাঁ, নির্ণায়কের ক্ষেত্রে কমন গেলে একটা কলাম অথবা একটা সারিতে কমন গেলেই হচ্ছে কমন দেয়। তোমার এই বেসিক একটা সমস্যা রয়ে গেছে, যেটা ঝামেলা আছে, তুমি এটা করতে পারো সোমবার বুধবার। বুধবার আমি থাকি, যেহেতু এরপর আইসিডি, তুমি আইসিডি ক্লাস করো না, তুমি চাইলে কেমিস্ট্রি ক্লাসের পরে একটু বেসিক গুলো আমার কাছ থেকে দেখে নিও। সোমবার আমি থাকিনি, সোমবারে চলে যাই। সমস্যা আছে? আচ্ছা।
সবাই কি লিখতে পারছে এটা কিন্তু? বলেন তো পরবর্তী স্টেপটা কি হওয়া উচিত? হ্যাঁ, কারণ ওয়ান আছে, তাই না? আমরা মানে দুইটা কাজ প্যারালালি করার চেষ্টা করি, একটা হচ্ছে কমন গুলো আনার জন্য, আরেকটা কাজ কি বলেন তো? রাইট, বেশি বেশি জিরো আনার চেষ্টা করবো। কি করবো? জিরো। তাহলে একটা জিরো তো আসে, কত ওয়ান থেকে ওয়ান গেলে জিরো, বাট বাকি এটা জিরো আসে, আসে না। জিরো বানানো যাবে, যেহেতু লাস্ট ক্লাসে আমরা বেসিক বেসিক শিখে গেছি, এখন কিন্তু জিরো বানানো কি যাবে। এখন এক নাম্বার থেকে দুই নাম্বার বিয়োগ করলে জিরো হয়, এটা হয়, এটা হচ্ছে এক্স মাইনাস জেড হয়, তাই না? আর এটা বিয়োগ করলে কি হবে দেখেন, এভাবে লিখবো এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর লিখবো হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই জেড। বুঝছি না বুঝি না? কারণ যেহেতু এখন এখানে এক্স মাইনাস জেড আসছে, এখানেও এক্স মাইনাস জেড আসবে, সেজন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে একটা আসবে, বাকি এখান থেকে ওয়াই কমন গেলে একটা আসবে। এবার এখানে তো একটা ওয়ান থাকলে আমরা বিয়োগ করে এটাও জিরো বানাই যাবো। ওয়ান আর জেড লসাগু কি? লসাগু হচ্ছে জেড, মানে কোথায় বেশি আছে যদি আমরা কম্পেয়ার করি দুই নাম্বার আর তিন নাম্বারের মধ্যে। নরমালি আমরা আগে যেটা করতাম যে তিনটা ওয়ান এর জন্য আশা করতাম, তিনটা ওয়ান আসা মানে পড়লানি দুইটা জিরো আসে, বাট ওয়ান না আনলেও জিরো আনা যাবে, যেটা লাস্ট ক্লাসে শিখে হয়েছিল, তাই না? শর্তটা হচ্ছে কি, যে কলামটাকে চেঞ্জ করব তার তার সাথে কিছু কি গুণ করা যাবে না। এখন এখানে জিরো আসতে কিভাবে বলেন? জিরো আসতে পারে এরকম যে সি প্রাইম টু ইকুয়াল টু হচ্ছে সি টু ইন্টু জেড মাইনাস সি থ্রি, জিরো আসে না? বলেন এভাবে করলে জিরো আসে, কিন্তু এটা নিয়মের মধ্যে পড়ে না কেন? কারণ যেটাকে চেঞ্জ করা হয়েছে তার সাথে কিছু একটা গুণ করা হয়েছে। তাহলে যে বেশি আছে কোথায়? তিন নাম্বার, তারপর তাহলে তাকে চেঞ্জ করবো, কিভাবে করব? যে সি প্রাইম থ্রি ইকুয়াল টু হচ্ছে কি বলেন, যেটা চেঞ্জ করবো তার থেকে অন্যগুলো বিয়োগ করতে হবে, তার সাথে সি টু ইন্টু জেড হবে। ভেরি গুড, বুঝছি সবাই? তাহলে এখানে একটা জিরো আসছে, তারপরে এটা তার মানে মাঝখানে যেটা আছে এটা যা আছে তাই থাকবে। এবার এটা ক্যালকুলেশন করেন, এটা এটা করলে কত হবে? এটার সাথে জেড গুণ করবো, এটা থেকে বিয়োগ করবো, বিয়োগ করলে এটা জিরো হবে। খেয়াল করে এটা কি হবে, এটার সাথে আমরা কি গুণ করবো? জেড গুণ করলে কত? ওয়াই জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার, এবং জেড স্কোয়ার থেকে এই দুইটা মাইনাস করবো, তাহলে থাকবে কত? মাইনাস ওয়াই জেড। তিন নাম্বার যেটা আছে এটার সাথে আমরা কি গুণ করবো? এখন রাফে করে নিব, জেড গুণ করলে হচ্ছে প্রথমে ভেবে লিখবো জেড কিউব মাইনাস ওয়ান, মাইনাস করলে মাইনাস ওয়াই স্কোয়ার জেড, মাইনাস হচ্ছে ওয়াই জেড স্কোয়ার, মাইনাস কি বলেন জেড কিউব। সো ফাইনালি থাকে কত কত? মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার জেড মাইনাস হচ্ছে ওয়াই কি জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে পাশে অপারেশন গুলো কি হবে একেবারে লেখো, যে একটা হচ্ছে যে ডাইরেক্ট হচ্ছে সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু, আর একটা হচ্ছে কি সি প্রাইম থ্রি ইকুয়াল টু সি থ্রি মাইনাস কি জেড ইন্টু কি সি টু। আমরা ওনার সাথে রিভিশন দেওয়ার সময় কিছু অনেক সময় ভুল প্রসেস আগাই, যেমন কিরকম একটু বলে দিই। যেমন আজকে ক্লাসটা হচ্ছে না, রিভিশন দেওয়ার নিয়ম হচ্ছে আগে এখন যেটা পড়া হচ্ছে আমি এটা বুঝছি, তাহলে আগে এটা রিভিশন দেওয়া বুঝানো হচ্ছে। হ্যাঁ, বুঝছো? বুঝো নাই? মানে যখন রিভিশন দেওয়া হয় বা করার নিয়ম হচ্ছে হলো কি করা, যেগুলো আগে এখন পড়া হচ্ছে না এগুলো আগে শেষ করা, করার পরে দেন হচ্ছে বাকি যেগুলো আমার ফ্রি টাইমে আস্তে আস্তে আগেগুলো শেষ করা। বুঝতে পারছেন? এখন হচ্ছে দুইটা জিরো যেহেতু আছে আমরা বিস্তার করার চিন্তা করতে পারি। এখন ওয়ান দিয়ে বিস্তার করলে কি কি আসবে, এটার সাথে এটা আসবে, আবার এটার সাথে লেন্দি হবে। এখন আমরা বলছিলাম যে আমরা যে কোনো একটা অপারেশন করার পরে দেখবো আগে কি করা যায়, কমন নেওয়া যায়, কমন একটু ছোট হয়, যেমন এখানে কমন যাবে।
তাহলে এখানে কমন যাচ্ছে হচ্ছে এক্স মাইনাস কি জেড, কমন গিয়ে কত কত 0 1। এখন যদি আমি বিস্তার করি কি হবে বলেন তো দেখি, 0 0 বাদ আর 1 1টা প্লাস না মাইনাস, এই মাইনাস 1 এর সাথে কি কি আসবে, সারিবাদ কলাম বাদ, প্রথমে এটা আসবে, এটা গুণ করলে -1 মাইনাস ওয়াই স্কয়ার জেড মাইনাস কি ওয়াই জেড স্কয়ার। আর কি কি আছে বলেন, এটার সাথে এটা, তো এটা প্লাস হয়ে যাবে না, প্লাস হবে হচ্ছে প্রথমটা এক্স ওয়াই জেড, তারপরটা প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার জেড, আর হচ্ছে লাস্টে কি জেড স্কয়ার। একটা কাজ করেন, সেটা হচ্ছে -1টা এখানে দিয়ে দেন, তাহলে এটা জেড মাইনাস এক্স হয়ে গেল, বুঝছি। আর এই পাশে তো কাটাকাটি যাওয়ার কথা, ওয়াই স্কয়ার জেড, এটা কাটাকাটি থাকে কত, এক্স ওয়াই জেড মাইনাস 1। নিচে এবার আনসার, হ্যাঁ হ্যাঁ, কারণ প্রমাণ তো এইভাবে জেড মাইনাস এক্স দেওয়া। শেষ লেখেন। এবার পরের দুইটা ম্যাথ দেখেন দেখি, ঠিক আছে লেখেন। কি বলেন, চেনা চেনা লাগে নাকি অচেনা? দেখেন এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, যে কথা আগে বলছে আবার বলতেছি, আবার বলবো, যে 23 22 সাল থেকে শুরু করে, বেশি করে 22 23 24 কোশ্চেন গুলা মানে ক্রিটিক্যাল আসতেছে, মানে এমন কোশ্চেন দিচ্ছে যেটা আগে কখনো ছিল না, এই জন্য এই প্লাসের সংখ্যা কমে যাচ্ছে। তার মানে কি আপনার ধরা ছোঁয়ার বাইরে দিবে না, আপনার কানের পাশ দিয়ে যাবে, আপনাকে একটু ধরতে হবে। সেটা কিরকম দেখেন, এই 35 36 দেখেন, 35 নাম্বার 23 সালে আসছে, এর আগে কোনো বোর্ডে আসে নাই, বা 36 নাম্বারও দেখেন একই রকম। আপনার যদি হচ্ছে প্রথমে 36 নাম্বার দেখে, 36 নাম্বার সহজ দিচ্ছে তুলনামূলক, কম্বাইন্ড করে হচ্ছে 35 নাম্বার। এই তিনটে সমীকরণ দেওয়া আছে, কি বলছে বলেন তো, যে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়ক বলছে। প্রশ্ন বলা আছে কত, ডি, আর ডি ইকুয়াল টু কত। এখন দেখেন এক্স ওয়াই জেড, তা এক্স এর সহগ কত হবে, টি, তাহলে কত, টি স্কোয়ার টি কিউব মাইনাস 1, তারপরে হচ্ছে হলো কি ইউ, ইউ স্কোয়ার, এরপরে কি ইউ, তারপরে বি, বি স্কোয়ার, এরপরে কি সবগুলা এই যে এরকম। তারপর পরীক্ষায় ভবিষ্যতে এইভাবে আসবে, আসতে পারে, আসার সম্ভাবনা বেশি,
যে এক্স ওয়াই জেড এর সবগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স হচ্ছে এ। তো ম্যাট্রিক্স দিলে তখন ম্যাট্রিক্স দিব, তখন প্রমাণটা দিবি কি, মনে করেন এই দিল, লাস্টে বললেন যে প্রমাণ করে যে এই ইকুয়াল টু এটা, মানে তখন আমার এ তো ম্যাট্রিক্স, এটা কিসে নিতে হবে, আর নির্ণয়কে নিতে হবে, পুরোপুরি সেম। তো এটা ডাইরেক্ট নির্ণয় গুলো দিছে, এবার বাকিটা কি পারা যাবে না? বাকিটা দেখেন আগের মতো, আগে ছিল এক্স ওয়াই জেড, এখন কি আছে টি ইউবি, এটাই পার্থক্য। না না, এটা তো সেম ম্যাথ, করার দরকার নেই, একটু কিন্তু লেখেন, বাকিটা করারই দরকার নেই, বাকিটা বুঝে গেছেন, আগেরটা পারলেই এটা পারবেন। জ্ঞান প্রজ্ঞা মানুষের একটা বিশাল একটা সম্পদ, ঠিক আছে? জ্ঞান এমনকি প্রজ্ঞা। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনারা জানেন না? ছোটবেলা থেকে ওনার মধ্যে আল্লাহ বলতে থাকেন তাকে জ্ঞান প্রজ্ঞা দিচ্ছে, কি দিছি? জ্ঞান প্রজ্ঞা দিচ্ছে। তো উনি প্রথমে হচ্ছিল যে খুঁজতেছিল যে আচ্ছা আমার রবকে, প্রভুকে, আমাকে যে বানাইছে, তখন উনি হচ্ছিল আকাশের তারাকার দিকে তাকাচ্ছে, এরা মনে হয় আমার রব হবে। এখন দেখেন কি এগুলা কি করে, একসময় কি মানে একসময় উঠে একসময় উঠে না, তারপরে আবার দিনের বেলা এদের কি খুঁজে পাওয়া যায় না, না এরা রব হতে পারে না। যারা এরপরে হচ্ছে চিন্তা করলো কি চাঁদ হবে আমার রব, কে? চাঁদ। এখন দেখতে চাঁদ বাড়ে কমে, এবং এমন এমন হয়ে গেছে যে একসময় চাঁদ দেখাও যায় না, ওই যে অমাবস্যার সময়, ঠিক আছে? তারপর লাস্টে যেটা বলছে কি, তাহলে এই যে সূর্য, সূর্য হচ্ছে আমার রব, কারণ এটা পাওয়ারফুল, আকবার, মানে শব্দটা ভেবে আসছে আর কি, যে এটা পাওয়ারফুল। তখন দেখলো সূর্য কি হচ্ছে, রাত্রে বেলা আবার কি অস্তমিত হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে যে অস্তমিত হয়ে যায়, এটা আমি পছন্দ করি না। তখন তখন উনি নিজে ডিসিশন নিয়েছে যে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানে এগুলা এগুলাতে যে পরিচালনা করতেছে, সে হচ্ছে আমার কি রব। তাকে এই জ্ঞানটা প্রজ্ঞাটা দেওয়া হয়েছিল। তো যাই হোক, তো এরকম বিভিন্ন লোকজনের মধ্যে বিভিন্ন রকম এ ছিল। আমরা অনেক সময় আবেগের ঠেলায় অনেক কথা বলে থাকি, কিছু কিছু ক্ষেত্রে আবেগের ঠেলায় বলা যাবে না, কি আবেগের ঠেলায় বলা যাবে না, খুব মানে সেন্সিটিভ বিষয় আর কি। যেমন অনেক সময় এই যে অনেক সময় আমরা একজন বলি আরে ভাই তুমি এটা করলা কেন, আরে ভাই তুমি একটু অস্থির হচ্ছে কেন, বলে না? ইভেন অনেক হাজবেন্ডরা কিন্তু এরকম বলে ফেলে আরে ভাই তুই একটু থামো। তো এই যে ভাই বলো না, এরকম এটা কিন্তু বলা যাবে না, এটা কিন্তু সিরিয়াস একটা কেস, বলে না? ওরা কিন্তু কথা কিন্তু বলে ফেলে আরে ভাই একটু থামো, একটু রান্না হইতেছে তো ভাই, এরকম এটা বলা যাবে না, এটা কিন্তু বললে কিন্তু সমস্যা আছে। এবং অনেক সময় হচ্ছে যে অনেকে ওই যে মুখ দিয়ে তালাক দিয়ে দেয় না, এটা খুব ডেঞ্জারাস। ইভেন মাঝখানে একটা ইয়ে হয়েছিল যে আমার এটার অনেক কাহিনী আছে আর কি, ওদিকে আমি এখন যাচ্ছি না আর কি, এটার মাসলা পরে একসময় বলবো আর কি। তো একজন হচ্ছে হলো সে ডিসিশন নিছে যে তার ওয়াইফকে সে হচ্ছে হলো ডিভোর্স দিবে আর কি, আমার ওয়াইফ করেছিল, এবং হোয়াটসঅ্যাপে সে মেসেজ দিয়ে দিচ্ছে, দিয়ে থাকে নেওয়ার পরে পরে আবার সে ডিসিশন চেঞ্জ করে ওটা ডিলিট করে দিচ্ছে, তাই বলছে যে এটা ডিভোর্স হয়ে গেছে। আমি তখন বললাম না আমার ক্ষুদ্র যে জ্ঞান, মানে বললো যে সত্যি আমি তুমি বড় একজন আমাদের পরিচিত একজন আলম আছে, ওদের পুলিশের সাথে কথা বলি যে বুঝি কিনা, বলে যে হয়ে গেছে, কারণ সে তো মেসেজ দেওয়া মানে কি সে মেন্টালি ডিসিশন নিয়ে নিছে যে দিয়ে দিচ্ছে। এখন জানাই এখন সে এটা উদ্যোগ করার বিষয় না, এটা এটা করা যায় না কোনো, মানে এটা একটা সেন্সিটিভ ইস্যু, ইস্যু একটা পারস্পরিক যে সম্পর্ক, এটা এটার একটা মর্যাদা আছে। সো এটা যখন তখন এটাকে মিস ইউজ করা যাবে না, মুখে বলে দিলাম এটা একটা বিষয়। তো যাই হোক, তো এখন হচ্ছে হলো যে এক লোক, তো তার ওয়াইফের সাথে হচ্ছে বারান্দায় খুব সুন্দর করে হচ্ছে চাঁদ পূর্ণিমা দেখতেছে। তো এখন সে বলতেছে তুমি তো চাঁদ থেকে সুন্দর, আরে কি বলো, ও তুমি যদি চাঁদ থেকে সুন্দর না হয় তাহলে তোমার তালাক, এখন এটা বলে ফেলছে। তো সে সাথে রাতে তো ওই মহিলা ধার্মিক মহিলা ছিল, সে সাথে রাতে তার হাজবেন্ড থেকে আলাদা হয়ে গেছে, বলছে আপনার সাথে এখন পর্দা করা আমার ফরজ, কারণ আপনি এখন তো ছিল যেগুলো বলছেন যে চার থেকে তো মানুষের সুন্দর হইতে পারে না, তাই না? মানুষ আবেগের ঠেলা বলে, সো আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। এখন তো বেটা ও আবেগের ঠেলা বলতে গিয়ে পড়ছে মহা বিপদে, গেছে এক আলেমের কাছে, বললো যে এটা সমাধান কি? তখন বললো যে কঠিন সমাধান, একটা কাজ করে, আমি আমার কাছে সমাধান নাই, আমার একটা ছাত্র আছে, কি আছে, ছাত্র ও তো 18-20 বছর 21 বছর, তো সেটা মেধা একটু বেশি, তো তার কাছে জিজ্ঞাসা করতে পারো। তো এখানে দেখেন তাদের মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা অনেক সময় কি করি, আরে ও কি জানে, মানে বরঞ্চ উনি আমার সিনিয়রও যদি হয়, ও কি জানে, উনি কি ম্যাপ করা, এটা অনেকে অনেক কথা বলে, আমরা অনেক সময় বলি এগুলো ঠিক না। দেখেন উনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও কি বলছে যে আমার ছাত্ররা একটু জ্ঞানী, ওকে জিজ্ঞাসা করেন।
তো ছাত্রের কাছে গিয়ে বলছে, যাওয়ার পরে বলছে যে এই সমস্যা এখন কি করা যায়। তো বলছে যে আপনার বাসা কোন জায়গায়, ওই জায়গায়। ও ঠিক আছে, আপনাদের এলাকায় যে মসজিদটা আছে ওই মসজিদে হচ্ছে হলো আমি সন্ধ্যার সময় নামাজ পড়াবো, আপনি থাইকেন মাগরিবে। ওকে, ভালো কথা। ওখানে গেল, যাওয়ার পরে ওখানে যে ইমাম সাহেব ছিল, যে বলে ইমাম সাহেব আজকে আমাকে নামাজ পড়াইয়ে দেন, আমি মাগরিব নামাজটা আমি পড়াবো। তো নামাজ মাগরিব নামাজ পড়ছে কেন, কারণ মাগরিব নামাজ তো কোরআন তেলাওয়াত করতে হয় মাগরিব এশা আর ফজরের সময়। অন্য জোহর আর আসরে তো মুখে মানে চুপচুপ হয়ে পড়ে। তো উনি যখন হচ্ছে হলো যে সূরা ৩ পড়তেছিল, অত্তিনি ওয়াজ জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, তারপরে কি বলছে, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। তো পিছনে এই সূরাটা অনেকেই জানে। তো পিছনে একজন বলতেছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানে বুঝেন না বিষয়টা। দেখেন উনি নামাজ পড়াচ্ছে কিন্তু নামাজের মধ্যে কত কিছু শিখে ফেলতেছে। অর্থাৎ সূরাটার মধ্যে কি আছে, যে আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ মানে খালাকনা মানে মানুষকে আল্লাহ সৃষ্টি করছে, ফি আহসানি মানে অতি উত্তম আকারে। কে বলছে? এখন ভুল, এখন উনি পড়ছে কি লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। এখন যে অর্থ জানে না সে তো অ্যাটলিস্ট বুঝে যে ভুল বলছে। কি বলছে? উনি বলছে কামার বলছে, মানে কি যে নিশ্চয়ই আমি চাঁদকে, কামার মানে কি চাঁদকে অতি সুন্দর আকৃতিতে করছে। তো একবার দুইবার, প্রথমবার যখন উনি বলছে তখন মুসল্লিরা তাকবীর দেয়, নিয়ম যে কেউ যদি ভুল পড়ে পাশে একজন কি দিবে, তাকবীর দিবে বা তাকে সংশোধন করে দিবে, এটা হচ্ছে নিয়ম। তো দুইবার করছে, দুইবার করার পরে বলছে আপনি নিজে নিজে নামাজ পড়াইলেন নিয়ে আবার আপনাকে সংশোধন করা দেওয়ার পরে আপনার আপনার হচ্ছে হলো যে আবার আপনি ভুল করছেন। তো বললেন যে আমি কি বলছি? বলছে আপনি বলছেন যে নিশ্চয়ই আল্লাহ চাঁদকে অতি অতি সুন্দর আকৃতিতে বানাইছে। তো বলে আপনারা কোনটা বলেন? তা আবার বললেন যে আমরা বলি যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে বানাইছে। কাকে? মানুষকে। তো এখন ওই লোকদের পিছনে বসে আছে। তো নামাজ শেষের পরে আপনার ঠিক আছে, বুঝেন নাই, মানে সেই কাজটা ইচ্ছে করে বলছে, তাকে কিন্তু মাসালা রায় দিচ্ছে যে আসলে মানুষ যেহেতু সুন্দর, মানুষ যেহেতু সুন্দর, সুতরাং মানুষকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, যেহেতু চাঁদের সুন্দর, এটা কি হয় নাই, ভুল হয় নাই, তার মানে তালাক হয় নাই। ওকে ফাইন, তাহলে কি এখন তো তুমি বুঝছো? আচ্ছা ঠিক আছে। তো এটাই, এই যে এলএম জ্ঞান প্রজ্ঞা অর্থ হচ্ছে এই যে বিষয়গুলো, এটা সেই শেষ লেখা। এবার আসেন 23 সালে যেটা দেখেন, সিলেট বোর্ড 23 সালে যেটা আসছে, এটা একটু প্র্যাকটিস করা না গেলে হঠাৎ করে মানে বুঝাটাই টাফ, অনেক হয়তো বুঝবে না যে আসলে কোন ম্যাথটা আসছে কি করতে বলছে। কিন্তু আসলে আপনারা যে ম্যাথ করছেন সেই ম্যাথটাই আসলে দিচ্ছে, দেখেন 35 নাম্বার। এখানে বলা আছে উপরোক্ত সমীকরণকে, এই যে সমীকরণ যেগুলো আছে এই সমীকরণগুলোকে ax, খেয়াল করেন, ax ইকুয়াল টু b আকারে প্রকাশ করে দেখাও যে p q r ইকুয়াল টু 1, যেখানে ডিটারমিনেন্ট a মানে a নির্ণায়কের মান 0 এবং p ইকুয়াল টু p নট ইকুয়াল টু q নট ইকুয়াল টু r, অনেকগুলো কথা এখানে বলা আছে। তো আমরা যদি একটু ভালো করে বেসিক গুলা দেখে না যাই বা প্র্যাকটিস না করি, পরীক্ষার সময় আসলে হঠাৎ করে বোঝাটাই টাফ হবে। আমরা হয়তো বুঝতে পারবো না যে আমাদের যে ম্যাথটা আমরা সবচেয়ে বেশি করে গেছি। হ্যাঁ, অনেকে কিন্তু কি যে কাজটা করবে যে 34 নাম্বার সেরকম করবে, কেন টিচার বলে দিছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এটা। কিন্তু দেখা যাবে যে এরকম যখন করে যখন দিছে তখন তার কাছে কেমন জানি মনে হবে যে ধরতে পারলাম না ম্যাথটা। তো এখন দেখেন সেই জন্য আপনাদের একটু ভালো করে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রথমে বলা আছে ax ইকুয়াল টু b আকারে প্রকাশ করা, এটা অলরেডি আমরা ক্রেমাস রুলে করে আসছি, মনে আছে আপনাদের? ax ইকুয়াল টু b আকারে প্রকাশ, হ্যাঁ, ax ইকুয়াল টু b মানে হচ্ছে হলো যে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা। কি আকারে প্রকাশ করা বলেন? ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা। এই যে তাহলে ম্যাট্রিক্স আনার জন্য প্রথমে কি আনতে হবে বলেন? এই যে প্রথমে এভাবে ম্যাট্রিক্স আনার জন্য ম্যাট্রিক্স দিয়ে তারপর লিখবো হচ্ছে 1 a স্কয়ার, লেখা যায়, এটা কেন লেখা যায়? কারণ ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কি এটা এটার সমান হবে, এটা এটার সমান হবে, এটা এটার সমান হবে, বুঝতেছেন?
যেহেতু ম্যাট্রিক্স আনতে হবে ax ইকুয়াল টু b, ম্যাট্রিক্স আনতে গেলে সমীকরণ থেকে ম্যাট্রিক্স আনতে গেলে এভাবে করতে হবে। পরবর্তী লাইনটা খেয়াল করেন, পরবর্তী লাইনটা আপনারা এভাবে লিখবেন, x এর সহগগুলো লিখবেন। x এর সহগ কত, p, তারপরে কি p স্কয়ার, এরপর হচ্ছে p কিউব, তারপর লিখবো হচ্ছে y সহগ q, q স্কয়ার, q কিউব মাইনাস 1, আর r স্কয়ার, এরপর হচ্ছে r কিউব মাইনাস, তারপর লিখবো হচ্ছে x y z লিখবো। এটা সহজে মনে রাখার টেকনিক। আর ডান পাশে যা আছে তা 1a, তারপর হচ্ছে a স্কয়ার। এখন এবারে যদি এক প্রশ্ন হতে পারে যে এটা ইকুয়াল হয় কিভাবে, দেখেন আমরা ম্যাট্রিক্স যে মাল্টিপ্লাই করি, p এর সাথে কত x প্লাস q এর সাথে কত y প্লাস r এর সাথে z, দেখেন প্রথমটা আসে না মাল্টিপ্লাই করলে, p স্কয়ার x g স্কয়ার y, আগে এটাই আসে। তা আমরা সহজে হচ্ছে হলো এখানে লিখবো হচ্ছে x এর সহগগুলা, এটা হচ্ছে y সহগ, এটা z এর সহগ, আর এখানে x y z। এরপর এবারে আমরা ধরে নিব, এখন ধরাটা কিভাবে ধরবো, ওরা যেভাবে ধরছে, ওরা ধরছে কি x ax ইকুয়াল টু b। এখানে খেয়াল রাখবো যে এ বি চেঞ্জ করে দিতে পারে, বাট এক্স টাকে চেঞ্জ করে না। এক্স হচ্ছে চলকগুলা, এখানে দিতে পারে হচ্ছে হলো পি এক্স ইকুয়াল টু কিউ দিতে পারে, সি এক্স ইকুয়াল টু ডি দিতে পারে, এভাবে এম এক্স ইকুয়াল টু এন দিতে পারে। কিন্তু এক্স টাকে ওরা কি করে না, চেঞ্জ করে না, কারণ এক্স টা হচ্ছে চলকগুলা, এক্স ওয়াই জেড, এই তিনটাকে ধরা হয়। তা আমরা ধরে নিব কিভাবে, ওরা যেহেতু এ এক্স ইকুয়াল টু বি, তার মানে এ হবে কোনটা, প্রথমটা, পি, পি স্কয়ার, পি কিউব মাইনাস 1, তারপরে কিউ, কিউ স্কয়ার, কিউ কিউব মাইনাস 1, আর আর স্কয়ার, আর কিউব মাইনাস 1, এটা হচ্ছে এ। তারপর আবার বড় হাতের এক্স ধরবো কি, চলকগুলা এক্স ওয়াই জেড, আর বাকি ডান পাশে যেটা আছে এটা কি ধরতে বলছে, বি, সো 1a a। এখন দেখেন তাহলে আমরা কি লিখতে পারি, এটা যদি a হয়, এটা x হয়, b হয়, তার মানে কি এখানে মান বসালে ধরেন কথা আসে, এর মানে পুরোটা ধরে নিচ্ছি কি a, ax ইকুয়াল টু কি b আসছে, আসার পরে সুতরাং ডিটারমিনেন্ট a, বা আবার দিয়ে লিখতে পারি যে ডিটারমিনেন্ট এ দেওয়া আছে কত, 0 দেওয়া আছে, এটা প্রশ্ন দেওয়া আছে, যখন ডিটারমিনেন্ট a ইকুয়াল টু 0। এখন ডিটারমিনেন্ট a এর নির্ণায়ক কত, এবার আপনারাই বলেন, p, তারপরে কি এই লাইনটা লিখছেন সবাই, পি, পি স্কয়ার, তারপর হচ্ছে কি পি কিউব মাইনাস 1, কিউ, কিউ স্কয়ার, কিউ কিউব মাইনাস আর, আর স্কয়ার, আর কিউব মাইনাস আর। এখন নির্ণায়ক হয়ে গেল ইকুয়াল টু 0। এই এতক্ষণ তো পরে আমরা ট্র্যাকে আসছি, এখন এই মাত্র অঙ্কটা শুরু হয়েছে, আগেরটা হয়ে গেছে না। এখন তো এটা করতে করতে ফাইনালি কত আসবে বলেন, পি কিউ আর মাইনাস 1, এরপরে কি পি মাইনাস কিউ, এরপর হচ্ছে এবার হচ্ছে হলো, হ্যাঁ এবার হচ্ছে আগের ম্যাথটা, 34 নাম্বার ম্যাথটা, এই পার্টটা এখন পুরোটা করে আসতে হবে, আর মাইনাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। কাজে কাদরি এত লেট কেন, হ্যাঁ এমন কথা নেই, আসতে যাক, শেষ নাই তো এখন, নিচে লাইনটা লেখা হয়েছে। দেখেন একাধিক রাশির যদি গুণফল শূন্য হয়, মনে করেন এবিসি ইকুয়াল টু 0, তাহলে আমরা কি বলতে পারি, হয় এ 0, না হয় বি 0, অথবা 0। খেয়াল করেন, সাপোজ এ ধরলাম হচ্ছে 5, বি ধরলাম হচ্ছে 3, সি কত 0, গুণ করলে কত হবে 0। সাপোজ হচ্ছে হলো যে এ 0, বি হচ্ছে হলো 8, এরপরে 1, তাও কি 0।
এইভাবে মানে তিনটের মধ্যে একটা জিরো হলে জিরো হবে। ইভেন যদি হচ্ছে হলো 6 ধরলাম, বাকি দুইটা জিরো, জিরো হবে। একটা ধরলাম তিনটাই জিরো, তাও কি জিরো হবে? এখন ধরলাম হচ্ছে 5 3 তারপর 2 দিলাম, এবার জিরো হবে? কত আসে বলেন? 30। তার মানে তিনটা রাশির গুণফল কখন জিরো হবে? যদি অ্যাটলিস্ট কি একটা জিরো হয়। দুইটাও জিরো হতে পারে, তিনটাও জিরো হতে পারে। তাহলে এখানে রাশি যদি হিসাব করি, একটা দুইটা তিনটা চারটা টার্ম আছে, তাই না? এই চারটার গুণফল কত আসছে বলে? জিরো। তো যে কোনো একটা জিরো হতে পারে। এখন এখানে খেয়াল করেন, এখানে প্রশ্নে কিন্তু লাস্টে বলা আছে যে পি কিউ আর, এগুলো একটু সমান না। পি এর সাথে কিউ সমান না, কিউ এর সাথে আর সমান না, আবার পাশাপাশি আর এর সাথে পিউ সমান না। এটা বোঝাচ্ছে কিউ কারো সমান না। তো পি আর কিউ যদি সমান না হয়, বলেন বিয়োগ করলে কি শূন্য হবে? পি কিউ সমান না, তো বিয়োগ করলে কি জিরো হবে? কিউ আর আর সমান না, বিয়োগ করলে জিরো হবে। আর 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 পি সমান না, তাহলে বিয়োগ করলে কি জিরো হবে? তার মানে এটাকে অবশ্যই কি হতে হবে? জিরো হতে হবে। গুণফল যেহেতু জিরো, বুঝছি না বুঝিনি? যেহেতু পি আর কিউ সমান না, ধরেন পি ধরলাম 7, কিউ হচ্ছে হলো 6, তো বিয়োগ করলে কত হয়? 1। কিউ কত ছিলাম? 6, আর ধরলাম কত? 3, তো বিয়োগ করলে কত হবে? আর 3 মাইনাস 7 কত? -4। তাহলে তো এগুলো একটু জিরো আসে না, যেহেতু সব সমান না। তার মানে এটাকে অবশ্যই কি হতে হবে? জিরো হতে হবে। বুঝতেছি? এখানে এত বিস্তারিত লেখার দরকার নাই। মানে আমরা 90 নিয়ম করলে ভেবে করতাম, হয় পি কিউ আর মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অথবা কি পি মাইনাস কিউ ইকুয়াল টু জিরো, অথবা কিউ মাইনাস কে আর ইকুয়াল টু জিরো, অথবা আর মাইনাস পি ইকুয়াল টু জিরো। তারপরে পি ইকুয়াল টু কত আসে? কিউ, এগুলো লিখে, কিন্তু পি নট ইকুয়াল টু কিউ এভাবে লিখতে পারি। এইভাবে লেখা যাবে, কিন্তু এখন ওইভাবে লেখার দরকার নাই। আমরা লিখে দেবো, যেহেতু এখান থেকে ডাইরেক্ট লিখবো, যেহেতু হচ্ছে হলো কি পি কিউ আর এই তিনটা কি না সমান না, সুতরাং হচ্ছে এটাকে অবশ্যই কি হতে হবে? জিরো হইতে হবে। আপনি 90 এর মতো লিখতে পারেন, সমস্যা নাই। তবে একটু অ্যাডভান্স লেভেলে যদি লেখেন, এই যে এটাই প্রমাণ করতে বলছে। দেখো যে পি কিউ আর ইকুয়াল টু 1। বুঝছি? কারো কোনো কোশ্চেন আছে? এই যে পি কিউ আর, এটা যদি 1 1 মাইনাস 1 জিরো হবে। তাড়াতাড়ি, যে এটা কালকে শিডিউল। গুড। ওকে তাড়াতাড়ি আমার সাথে কথা বলো, এখন কথা বলতে ইচ্ছা করতেছে। একটা নির্ণায়কের একটা কলাম বলো দেখি। 298, অবশ্যই একটা বলো। হুম, তারপরে হচ্ছে পেছনে কি আছে? পেছনে লাবণী বলে একটা। হ্যাঁ, এখন সবাই এটার মান বের করো। গুড। রেকর্ড ক্লাস দেখে নিও। আর যদি সমস্যা হয়, তাহলে হচ্ছে হলো সোমবার বুধবার ক্লাসের আগে, অথবা বুধবার ক্লাসের পরে, কেমিস্ট্রি ক্লাসের পরে আমি থাকি। তোমাদের ছোটখাটো যে প্রবলেম গুলো থাকে, সেটা পরীক্ষার খাতায় হোক, ক্লাস লেকচার হোক, শীটের ম্যাথ হোক,
অথবা তুমি কোথাও খুঁজে পাইছো ফেসবুকে অথবা কোনো গ্রুপে, যে কোনো জায়গা থেকে, কোনো বইয়ে দেখায়নি? ওকে। ওকে, যারা করছেন এবং যারা করে না সবাই নিচে দুটো নির্ণায়ক বানানো হয়েছে, নিচে দুইটা নির্ণায়কের মান বের করে। কত আসছে? দুইটাই? এখন যে নির্ণায়কটা আপনারা বলছেন আর আমি যে দুইটা লিখছি, পার্থক্যটা কি বলেন তো? ভেরি গুড। এখানে কি করা হয়েছে, এখান থেকে এখানে যদি আমরা চিন্তা করি, কি কি পরিবর্তন আনা হয়েছে এখানে? এটাকে বলা হয় প্রথম সারি ও দ্বিতীয় সারি বিনিময় করা হয়েছে। কি করা হয়েছে? বিনিময়। আর এবার আসেন এই পরেরটাতে। হ্যাঁ, কলাম কোনটা কোনটা? দ্বিতীয় কলাম। তাহলে এটা একটা রুল, নির্ণায়কের এটা একটা বৈশিষ্ট্য। পাশাপাশি, কি বলেন তো? পাশাপাশি দুইটা সারি অথবা কলাম বিনিময় করলে নির্ণায়কের মান বিপরীত চিহ্ন বিশিষ্ট আসে। কি আসে? বিপরীত চিহ্ন বিশিষ্ট আসে। তাহলে ব্যাপারটা এইভাবে লিখতে পারি, দেখেন। মানে এটাকে যদি এটা লিখি সমান সমান দিই, তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে। আবার এটাকে যদি সমান সমান দিয়ে যদি আমরা লিখি, তাহলে কি করতে হবে? সামনে একটা কি দিতে হবে? মাইনাস দিতে। তাহলে এটার মান হচ্ছে -30, আবার সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে কত হবে? +30 হবে। পাশাপাশি দুইটা সারি অথবা দুইটা কলাম যদি বিনিময় করা হয়, তাহলে নির্ণায়কের মান বিপরীত চিহ্ন বিশিষ্ট আসে। পরম মানটা একই আসে, বা চিহ্নটা বিপরীত আসে। কেন আসে এটা আপনারা কারণটা জানেন। দেখেন সবাই একটা বোর্ডের দিকে তাকান। আমরা যে সহগুণাগুলো হিসাব করি, এটা কি প্লাস, এটা কি বলেন মাইনাস, এটা প্লাস, এটা 2 1, এটা মাইনাস, এটা 2 2, এটা প্লাস, এটা আবার কি? তাহলে যখন এটা এখানে চলে আসলো, এখন কি হয়ে গেছে বল? এটা প্লাস, এটা মাইনাস, এটা আবার কি? প্লাস, এটা কি? মাইনাস প্লাস, এরপরে মাইনাস, চিহ্ন উল্টো হয়ে গেছে না বলেন? এই কারণে দিস দ্য রিজন। এখানেও সেম। আমরা যদি কলাম যদি চিন্তা করি, এটা মাইনাস, এটা প্লাস, এটা কি? মাইনাস।
এখানে কি, এখানে এটা ছিল, এটা এটা হয়ে যাবে কি প্লাস, এখানে কি মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এরপরে কি মাইনাস, কি আসছে সব গুণগুলো উল্টে গেছে না, এই জন্য মাইনাস ওয়ান আসছে। এখন আমাদের মানে সবার কোশ্চেন থাকে, আপনারা হয়তো করতেন একটু পরে, সেটা হচ্ছে কি যে পাশাপাশির ক্ষেত্রে যদি 1 নাম্বার আর 3 নাম্বার সারি অথবা 1 নাম্বার আর 3 নাম্বার কলাম হয় তাহলে কি, তাহলে মান কি হবে বলেন তো দেখি। 1 নাম্বার সারি আর 3 নাম্বার সারি মান একই থাকবে, কেন? কারণ হচ্ছে হলো যে এই যে প্লাস মাইনাস প্লাস, এটা কি প্লাস মাইনাস প্লাস, তো চিহ্ন পরিবর্তন হবে না। তবে এটা এটা রুলের মধ্যে পড়ে না, এটা ম্যাথ করার সময় রুল হিসেবে অ্যাপ্লাই করা যাবে না, এটা দেয় নাই, ওরা দেয় নাই রুল হিসেবে, বাট আমরা মনে রাখবো আর কি, যে 1 নাম্বার সারি আর হচ্ছে 3 নাম্বার সারি অথবা 1 নাম্বার কলাম আর কি 3 নাম্বার কলাম যদি বিনিময় করা হয় মান একই থাকবে, কিন্তু এটা আমরা ম্যাথ করার সময় রুলে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ ওরা এটাকে রুল হিসেবে নেয় নাই। ওরা শুধু নিচে কোনটা, পাশাপাশি দুইটা, পাশাপাশি 1 নাম্বার আর 2 নাম্বার অথবা 2 নাম্বার আর 3 নাম্বার এরকম, বুঝছি, সেটা সারিতে হোক অথবা কলামে হোক। এটা একটা বেসিক বিল। আর একটা ইম্পর্টেন্ট বেসিক আপনাদেরকে দেখে, সাপোজ এখানে 2 5 7, মাঝখানে যেটা আছে 9, এটাকে লিখলাম হচ্ছে 6 প্লাস কি 3 দিলাম। 8 যেটা আছে এটাকে লিখলাম হচ্ছে সাপোজ 4 প্লাস 4, ইচ্ছা মতো লিখলাম। তারপরে এই 4 কে লিখলাম হচ্ছে হলো 3 প্লাস 1 দিলাম, মানে 2 প্লাস 2 লেখা যায় ইচ্ছা মতো। তারপরে 8 10 8, মাঝখানে দ্বিতীয় সারিটাকে ভাগ করে লিখছি ইচ্ছা মতো। লেখার পরে এখন 2 6 8, মানে মাঝখানে যে প্লাসটা আছে তার আগের করে লিখলাম। 1 নাম্বার এবং তৃতীয় সারি কিন্তু সেম সেম, 3 8 লিখলাম। লেখার পরে মাঝখানে যদি প্লাস প্লাস দিলাম, দেওয়ার পরে হচ্ছে 2 5 7, এবার কত 3 4 1, এখন পরের গুলা, আর লাস্ট হচ্ছে হলো 8 10, তারপরে হচ্ছে হলো 8। তো এখন আপনারা যে কাজটা করেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বেসিক আসবে, সেটা শেখার জন্য আপনারা এটার মান বের করেন, জাস্ট এটার মানও বের করেন, এটার মান আলাদা করে বের করেন, বের করে যোগ করে দেখেন কত আসে। শিখতে হলে একটু কষ্ট করতে হবে। যেটা যোগ করে মাইনাস 50 আসে, এটা আসে কত, আর পরেরটা যোগ করে কত, কি বুঝে গেল? দেখেন 30 আসছে যেটা।